আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে অক্সফোর্ডে করোনা টিকা আমদানির অনুমোদন আসবে 1 মাসেই, বলছে বেক্সিমকো ফার্মা। করোনা টিকা প্রথম থেকে পাবে বাংলাদেশ, ভারতের পররাষ্ট্র সচিবের আশ্বাস। টিকা পাওয়া না পাওয়া নিয়ে গুঞ্জন। আদর্শ বিচ্যুত হলে ভোগবিলাস করা যায়, সফল নেতা হওয়া যায় না। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং ওয়াসার কাছ থেকে দায়িত্ব পেয়ে রাজধানী খাল উদ্ধারে ঢাকা সিটি কর্পোরেশন, কেউ ছাড় পাবে না, মেয়র আতিকের হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে আমদানির অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর ফলে ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরামের তৈরি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আমদানি করার কোনো বাধা রইল না। তবে এখনও ব্যবহারের অনুমোদন মিলেনি। টিকা ব্যবহারের বিষয়ে নির্ধারিত কমিটির পরে সিদ্ধান্ত জানাবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আমদানির জন্য ওষুধ প্রশাসনের কাছে আবেদন জানায় বেক্সিমকো ফার্মা। ওষুধ প্রশাসনের অনুমোদন পেলে আগামী 1 মাসের মধ্যে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে জানান, অক্সফোর্ডের টিকা বাংলাদেশের অনুমোদনের জন্য ওষুধ প্রশাসনের জন্য আবেদন করা হয়েছে। তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে অক্সফোর্ডের টিকা পাওয়ার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করা হয়। তিনি আরও জানান, সর্বনিম্ন দামেই টিকা পাবে বাংলাদেশ। বাংলাদেশের টিকা নিয়ে আসার অনুমোদিত প্রতিষ্ঠান বেক্সিমকো। হয়ে গেছে এবং ওই এগ্রিমেন্টে ক্লিয়ার কাট বলা আছে আমাদের দেশে অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে তাদেরকে দিতে হবে। দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। আমাদের এই এগ্রিমেন্ট যেহেতু হয়ে গেছে আগেই, আমরা এইটাতে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। এটা আমি সিরামের সাথেও কথা বলেছি, আমরা আজকেও কথা বলেছি। আমাদের ওদের কাছ থেকেও আমরা এমন কোনো ইন্ডিকেশন বা কিছু পাইনি যে আমাদের এটা দেরি হতে পারে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সোমবার দেশটির গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেছেন, ভারতের উৎপাদিত করোনা টিকা প্রথম থেকে বাংলাদেশ পাবে। টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার বাংলাদেশের উদ্বেগের খবরে তিনি বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই বিষয়ে সেরাম প্রধানের যে বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে তা তাদের নজরে রয়েছে জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখে। প্রাথমিকভাবে সরকার থেকে সরকার বা G2G ব্যবস্থায় বাংলাদেশের জনগণের জন্য টিকা পাঠানো হবে। এটি বাণিজ্যিক ব্যবস্থাপনার আওতায় পড়বে না। এর আগে করোনা ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবরে দিনভর নানা গুঞ্জন ছড়ায়। কবে নাগাদ বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবে তা জানাতে পারেনি ভারতের সেরাম ইনস্টিটিউট। তবে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দিনক্ষণ ঠিক না হলেও ভ্যাকসিন পাওয়া যাবে। জানাচ্ছেন মাহবুব কবির চপল। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে করোনা ভ্যাকসিন পাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সরকার। সেজন্য চুক্তির 600 কোটি টাকা দেওয়া হয় ভারতের সেরাম ইনস্টিটিউটকে। তারাই অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার জন্য গত নভেম্বরে চুক্তি করে। কিন্তু ভারত সরকার হঠাৎ ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। সেরাম ইনস্টিটিউট জানায়, আগামী কয়েক মাস তাদের উৎপাদিত ভ্যাকসিন শুধু ভারত সরকারকেই দিতে হবে। এতে উদ্বেগ বাড়ে বাংলাদেশের। এ বিষয়ে জানতে ওই চুক্তিতে স্বাক্ষর করা সেরামের রপ্তানি শাখার অতিরিক্ত পরিচালক সন্দীপ মল্লিককে টেলিফোন করা হলে তিনি ভ্যাকসিন দেওয়ার কোনো তারিখ জানাতে পারেননি। What you could do is that you may contact Bexincco because authorized to talk on behalf of Serum Institute of India. ভারতের এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত বাংলাদেশ। সচিবালয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন পাওয়া যাবে, তবে কিছুটা দেরি হতে পারে। না, সেই কথা তো আর এখনই বলতে পারবো না, কারণ এখন আমরা একটা নতুন একটা সমস্যার সামনে আসলো। এটা তো আর গতকালও ছিল না। এখন আমরা এটা নিয়ে কাজ করছি। এটা তো শুধু নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়,
ভারতের সাথে চুক্তি করেছে বিশ্বের অনেকগুলো দেশ। এটা সকলের জন্য এই কথাটি তারা বলেছে। চুক্তিও তো একটা আন্তর্জাতিক চুক্তি, সেই চুক্তিকে অনার করা একটা বাধ্যবাধকতা রয়েছে, তা আমরা সেটার উপরও আস্থা রাখি। এর বেশি তো এই মুহূর্তে জানি না, কাজেই যখন আবারও কোনো ডেভেলপমেন্ট হবে তখন আপনাদেরকে আমরা জানাবো। তবে স্বাস্থ্য সচিব জানান, ওই নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হতাশ হওয়ার কিছু নেই। আমি যে এখন ফোনটা করলাম ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যেহেতু এই কাজটি হয়েছে G2G, সরকার টু সরকার, এর সাথে এই যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিদের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না। বিকল্প ব্যবস্থা হিসেবে এরই মধ্যে অন্যান্য দেশের তৈরি করোনার ভ্যাকসিন পেতে যোগাযোগ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ভারতের কাছে থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি জানান, করোনা টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়টি সেরাম ইনস্টিটিউটের CEO নিজস্ব মতামত। এটা ভারত সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নয়। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা চলছে। শীঘ্রই করোনা ভ্যাকসিন দেশে আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। It was the highest level. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। সেরাম কোম্পানির CEO যেটা বক্তব্য দিয়েছেন এইটা ওনার ব্যক্তিগত, এটা ভারত সরকারের কোনো পলিসি না, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। ভ্যাকসিন যথাসময়ে আসবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,650 জনে। মৃতদের মধ্যে 18 জন পুরুষ ও 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন, রাজশাহীতে 3 জন, এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে 2 জন করে মারা গেছেন। এ সময় 12,096টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে 910 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,16,929 জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 7.52%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 917 জন। মোট সুস্থ হয়েছে 4,61,515 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যুক্তরাজ্য থেকে দেশে আসা 42 যাত্রীকে সিলেট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে 48 জন যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমেদ জানান, আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে নিজ খরচে স্থানীয় হোটেলে নেওয়া হয়। বাকি 6 জনকে ঢাকায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদেশকে এগিয়ে নিতে নিজেদের সৎ, আদর্শবান ও যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটির 73তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, কেউ আদর্শ বিচ্যুত হলে ভোগবিলাস করতে পারবে, কিন্তু সফল নেতা হতে পারবেন না। আপেল মাহমুদের রিপোর্ট। দেশের প্রতিটি আন্দোলন আর ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সংগঠনটির অবদানের কথা স্মরণ করেন তিনি। নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আমিও ৭৫-এ পা দিয়েছি, কাজে আমরা কতদিন আর চলবো, কিন্তু তোমাদেরকে তো সামনে নেতৃত্ব দিতে হবে, তো সেইভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কিন্তু মনে রাখবে, যে আদর্শ নিয়ে গড়ে তুলতে পারবে নিজেকে, সেই কিন্তু সফল হবে। আর যদি অর্থ সম্পদের দিকে নজর চলে যায়, কখনো সফল হতে পারবে না, ভোগ বিলাস করতে পারবে। এটা হলো বাস্তবতা। করোনায় ঘরে বসে না থেকে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জ্ঞান অর্জনেও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। বসে না থেকে যা পাও নিজের কিছু পড়াশোনা করো। এখানে একটা সুযোগ, যেমন পাঠ্যপুস্তক তো পড়বেই, তাছাড়াও আরও পড়ার অনেক সুযোগ আছে। বিদ্যা এটা এমন একটা শিক্ষা, এমন একটা সম্পদ, এই সম্পদ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না।
আর এই সম্পদটা থাকলে জীবনে কখনো হোঁচট খাবে না। ছাত্র সংগঠনকে বিপথে নিতে বিএনপির কর্মকাণ্ডের সমালোচনার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও দু একটা ঘটনা ঘটে, আর আমাদের কিছু পত্রপত্রিকা আছে, যত ভালো কাজ করো সেটা লেখার তাদের যোগ্যতা নেই, যদি কোথাও এতটুকু খুঁত পায় সেটাকে বড় করে লিখতে পারে, এটা তাদের একটা দৈন্যতা, একটা ব্যর্থতা, তাদের মন মানসিকতার একটা দৈন্যতা বলেই আমি মনে করি। কাজে ওগুলো আমি বেশি একটা হিসাবে ধরি না। যারা দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির ষড়যন্ত্র করবে তাদের হুঁশিয়ার করে দেন ছাত্রলীগ নেতারা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ড্রেনেজ ব্যবস্থাপনা 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হলেও তাদের সব ধরনের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত ঢাকা ওয়াসা। গত 30 বছর শুধু পাম্প দিয়ে সেচের মাধ্যমে জলজট কমানোর কাজ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। সিটি কর্পোরেশন খালসহ প্রাকৃতিক জলাধারগুলো উদ্ধার করতে পারবে বলেও আশা করেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দীর্ঘদিন ধরে নগরীর পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসা সহ 7টি প্রতিষ্ঠানের কাছে, কিন্তু গত বছরের 31 ডিসেম্বর তা ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে ন্যস্ত করা হয়। এতদিন দায়িত্বে থাকলেও প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশন করতে পারেনি ওয়াসা। বৃষ্টির পানি সরাতে শুধু পাম্পগুলোই ছিল একমাত্র ভরসা। সংবাদ সম্মেলনে ওয়াসার এমডি আশা করেন জনপ্রতিনিধিরা দায়িত্ব পাওয়ায় এ কাজে গতি পাবে। আমরা এখন আর্টিফিশিয়াল ওয়াটার ড্রেনেজ সিস্টেমকে চালু রেখেছি বা আছে। কাজেই আমি আশা করব যেহেতু নির্বাচিত প্রতিনিধি ওনারা যতটা সম্ভব ন্যাচারাল বা প্রাকৃতিক যে নিষ্কাশনের পদ্ধতিগুলো সেগুলোকে ফিরিয়ে আনতে পারবেন। এমডি জানান চলতি বছরে রাজধানীতে যাতে কোনো পানির ঘাটতি না থাকে সে লক্ষ্যে কাজ করছে ওয়াসা। আমরা এই বছরে আশা করছি আলহামদুলিল্লাহ আমাদের সারফেস ওয়াটারের আমরা আরও বেশি ব্যবহার করাতে পারবো। যারা কর্মকর্তারা আছেন তারা নিরলসভাবে চেষ্টা করবেন যেন কোনো রকমভাবেই কোথাও কোনো পানি এই সারা বছর যে বছর আমরা শুরু করছি এখন সেই বছরে যেন আমরা কোথাও পানির কোনো সমস্যা না থাকে, পকেট সমস্যা বাদে। ঢাকা ওয়াসা সিস্টেম লস কমিয়ে 10% নিচে নামিয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন প্রতিষ্ঠানটির এমডি। আমাদের শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কিন্তু করোনার কারণে বসে খাল দখলকারীরা যত প্রভাবশালী হোক না কেন কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর ইব্রাহিমপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় তিনি আরও বলেন, খাল দখল করে তৈরি করা সব বহুতল ভবনও ভেঙে দেওয়া হবে। রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। গত বৃহস্পতিবার ওয়াসা থেকে দায়িত্ব পাওয়ার পর মাঠে নামে 2 সিটি কর্পোরেশন। সেই ধারাবাহিকতায় ইব্রাহিমপুর পুল পার এলাকায় প্রায় 2 কিলোমিটার খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটা কিন্তু আমাদের 60 ফিট চওড়া খাল, অথচ প্র্যাকটিক্যালি গেলে দেখা যায় 10 ফিট কোথাও 12 ফিট আছে, এবং যতটুকু আছে ময়লা দিয়ে ভরে আছে। 16 নম্বর ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা কাউন্সিলররা একটা স্থাপনা বা কোনো কিছু আমরা এখানে করতে দিব না কাউকে। 30 ফুট পোস্তের খালটি ড্রেনে পরিণত করেছে দখলদাররা। এছাড়া মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ করে প্রায় বন্ধ করে দিয়েছে খালটি। কোনো খালের ভিতরে অবৈধ দখলদার থাকবে না, এটা আমরা সবাই চাই। খালটা যদি পরিপূর্ণভাবে নিষ্কাশন করে দেয় আর পানি পরিপূর্ণভাবে নামতে পারলে আমাদের ঢাকাবাসীর জন্য অনেক উপকার হবে, যেমন মশা মাছি আছে এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো। মেয়র জানান, খাল দখলমুক্ত করার পর পূর্ণ খনন এবং দুপাশে সবুজায়ন করা হবে। এই শহরটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন যদি আমরা ক্লিয়ার না করতে পারি আমরা কখন ক্লিয়ার করব? যেই সব জায়গায় ম্যাপিং হবে ওই ম্যাপের ভিতরে যত ক্ষমতাবান থাকুক না কেন, যত রাজনৈতিক প্রভাবশালী থাকুক না কেন, কোনো ধরনের কাউকে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য দেখানো হবে না। 1 মাস আগে নোটিশ দেওয়া হলেও কেউ কোনো সাড়া দেয়নি। তাই হঠাৎ উচ্ছেদ অভিযানে হুড়াহুড়ি করে মালপত্র সরাতে ব্যস্ত ছিলেন দখলদাররা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। পর্যায়ক্রমে মহানগরের সব খাল ও কালভার্টগুলো পরিষ্কার করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা এয়ার কমোডোর বদরুল আমিন।
সোমবার রাতে সেগুনবাগিচা বক্স কালভার্টে টিটিপাড়া আউটলেটের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে তিনি কথা জানান। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মহানগরী এই কালভার্টগুলোর পরিপূর্ণভাবে পরিষ্কার করা হয়নি। টিটিপাড়া থেকে সেগুনবাগিচা পর্যন্ত মোট 66টি কালভার্টের মুখ রয়েছে। দশকের পর দশক ধরে শুধু মুখটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু এক পিঠ থেকে আরেক মুখের ভিতরের যে বর্জ্যটা, এই বর্জ্যটা পরিষ্কার করা হয়নি। ঢাকা দক্ষিণবাসীর প্রতি আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এই কালভার্টগুলো পরিষ্কার করবো ইনশাআল্লাহ। গণতন্ত্র বিকাশে ভোটারবিহীন নির্বাচন বন্ধ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চালু করার দাবি জানিয়েছে জাসদ একাদশের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ BCL। রাজধানী শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে BCL এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৯তম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রনেতারা এ দাবি করেন। তারা বলেন, জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে অনৈক্যের শিক্ষানীতি বাতিল করতে হবে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ একাদশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। এবার আন্তর্জাতিক সংবাদ। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আবেদন আটকে দিয়েছে লন্ডনের একটি আদালত। অ্যাসাঞ্জকে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা করার ঝুঁকি বিবেচনায় লন্ডনে ওল্ড বেইলি জেলা জজ এই রায় দেয়। লন্ডন আদালতে এই রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘন ও সরকারি কম্পিউটারে হ্যাকিং সহ 18টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। দোষী প্রমাণিত হলে অ্যাসাঞ্জের 175 বছর পর্যন্ত সাজা হতে পারে, যদিও যুক্তরাষ্ট্র বলছে তা বড়জোর 4 থেকে 6 বছর। অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ 2010 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে, যার মধ্যে আফগান ও ইরাক যুদ্ধ সম্পর্কিত নথি পেন্টাগনকে বেকায়দায় ফেলে দেয়। এদিকে এই রায়কে কেন্দ্র করে গতকাল সকাল থেকে আদালতের সামনে জড়ো হন অ্যাসাঞ্জের সমর্থকরা। গত 2 মাস ধরে নিখোঁজ এশিয়ার বিখ্যাত ধনকুবের ও চীনা জায়ান্ট কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। সম্প্রতি চীন সরকারের বিরুদ্ধে নতুন ব্যাংক নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপর আলিবাবার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেয় বেইজিং। শি জিনপিং সরকার নভেম্বরে জ্যাক মার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। বড়দিনের ঠিক আগে আলিবাবা গ্রুপ হোল্ডিং নিয়ে তদন্তের আদেশ এবং জ্যাক মার আরেক কোম্পানি অ্যান্ট গ্রুপের ব্যবসাও গুটিয়ে আনতে বলা হয়। তাই তার নিখোঁজ হওয়ার পেছনে চীন সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। কিছুদিন আগে একটি ট্যালেন্ট শোতে বিচারক হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন এবং ট্যালেন্ট শোর ওয়েবসাইট থেকে জ্যাক মার সব ছবি সরিয়ে ফেলা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উত্তর বারিধারাকে একমাত্র গোলে পরাজিত করে শেষ দল হিসেবে ফেডারেশন কাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকার জায়ান্টদের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে উত্তর বারিধারা। সেই সাথে সঙ্গে আবাহনী ফরওয়ার্ডদের ব্যর্থতাও জয়ের সময়কে দীর্ঘ করে। অবশেষে খেলা শেষের ইনজুরি টাইমে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রান্সিস তোরেস গোল করে আকাশী হলুদ শিবিরকে প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে দেন। এই জয়ে আগামী 7 জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীকে লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। 2023 বিশ্বকাপকে চিন্তা করে দল নির্বাচন করায় বাদ দেওয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণায় এমনটাই জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া টেস্ট সিরিজের 20 সদস্যের দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। রিপোর্ট করেছেন SM আশরাফ। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার হয়ে এক ম্যাচে 5 উইকেট নেয়ার পর মাশরাফির ওয়ানডে দলের থাকার সম্ভাবনাটা জোরালোই মনে হয়েছিল, কিন্তু সেই পারফরমেন্স যথেষ্ট হয়নি দল নির্বাচক আর টিম ম্যানেজমেন্টের। তাই মাশরাফিকে নিয়ে ভাবনার সময়ও হয়নি তাদের। কোনো রকম চোট আঘাত ছাড়া দীর্ঘ ক্যারিয়ারে মাশরাফির বাদ পড়ার ঘটনা এবারই প্রথম ঘটল। টিম ম্যানেজমেন্ট আমাদেরকে অনেক কিছু প্ল্যান দিয়েছে এইদিকে, এবং আমরাও আমাদের প্ল্যান নিয়ে অনেক আলোচনা করেছি। যেটা বললাম যে সিদ্ধান্তটা অনেক আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্তের মধ্যে এসেছি, এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। ইয়াং প্লেয়ারদের এক্সপোজার তো আমাদের দিতে হবে, আমাদেরকে তো ওদেরও সুযোগের একটা জায়গা দিতে হবে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে।
ওই সিরিজের 16 সদস্যের মধ্যে এবারের প্রাথমিক দলে মাশরাফি ছাড়া বাদ পড়েছেন শফিউল ইসলাম। দলে নতুন মুখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন। এইচপিতে যে খেলোয়াড়রা আছে এদেরকে কিন্তু আমরা যে জায়গায় চিন্তা ভাবনা করছিলাম যে রেড বল হোয়াইট বলে সেপারেটভাবে ওদেরকে গড়ে তোলার জন্য, ঠিক ওইভাবেই কিন্তু আমরা গড়ে তুলছি এবং কিছু খেলোয়াড়ের যথেষ্ট নজর কেড়েছে যাদেরকে একটু আমরা সময় দিতে চাচ্ছি, এখনই জাতীয় দলের জন্য বিবেচনা করছি না। তো আমার বিশ্বাস এই পাইপলাইন থেকে আমরা কিছু ভালো খেলোয়াড় পাবো। অন্যদিকে মাহমুদুল্লাহ বাদ পড়লেও টেস্ট সিরিজের প্রাথমিক দলে এবারই প্রথম ডাক পেয়েছেন হাসান মাহমুদ। 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলতে আগামী 10 জানুয়ারি ঢাকায় আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে অক্সফোর্ডে করোনা টিকা আমদানির অনুমোদন আসবে 1 মাসে, বলছে বেক্সিমকো ফার্মা। করোনা টিকা প্রথম থেকে পাবে বাংলাদেশ, ভারতের পররাষ্ট্র সচিবের আশ্বাস। টিকা পাওয়া না পাওয়া নিয়ে গুঞ্জন। আদর্শ বিচ্যুত হলে ভোগবিলাস করা যায়, সফল নেতা হওয়া যায় না, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং ওয়াসার কাছ থেকে দায়িত্ব পেয়ে রাজধানী খাল উদ্ধারে ঢাকা সিটি কর্পোরেশন, কেউ ছাড় পাবে না, মেয়র আতিকের হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।